হাই, আমি অংশুমান গোস্বামী। আজকের বিষয়বস্তু সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শরীরের গঠনগত আর কার্যগত একক হচ্ছে কোষ। আর কোষের বাইরের যে আবরণী, সে আবরণীকে বলা হয়ে থাকে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন কি দিয়ে গঠিত, কিভাবে এই সেল মেমব্রেন তৈরি হয়েছে, তার ইতিহাস, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। ক্লাস 11-এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা ক্লাস 11-এর ইউনিট 3-তে আছে, চ্যাপ্টার নাম্বার 8। তো সেল মেমব্রেনের গঠন জানার আগে আমাদের সেল মেমব্রেনের হিস্ট্রি সম্বন্ধে একটু জানা উচিত। সেল মেমব্রেনের হিস্ট্রি কি? সাধারণত যে কোনো কোষীয় অঙ্গাণু যখন আমরা পড়ি, সেই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোর আবিষ্কারক এবং আবিষ্কারের সালটা জানা খুব প্রয়োজন। কেননা ফার্স্ট সেমিস্টার এমসিকিউ বেস এবং নিটের মতন পরীক্ষাগুলো তো এমসিকিউ কোশ্চেন আসে। তো আমরা যদি শর্ট কোশ্চেন ঠিক মতন জানতে চাই, তা হতে গেলে আমাদের কোষবাত এই সমস্ত বিষয়ের উপরে জ্ঞান নিতে গেলে সাল সম্বন্ধে এবং বিজ্ঞানীর নাম সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে। তো এখানে আমি তালিকা তৈরি করে রেখেছি। সাধারণত সম্পূর্ণটাই তত্ত্বভিত্তিক, পরবর্তীকালে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে প্রমাণিতও হয়েছে এবং অনেক গঠন পাল্টেও গেছে। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেল মেমব্রেনের গঠন। তার আগে এর ইতিহাসকে অল্প একটু জেনে নেওয়া প্রয়োজন। তো সেল মেমব্রেনের ইতিহাসটা কি যদি দেখি, 1856 খ্রিস্টাব্দে নাগেলি এবং ক্ল্যামার নামক দুজন বিখ্যাত বিজ্ঞানী, তারা প্রথম সেল মেমব্রেনের অস্তিত্বর কথা চিন্তা করেছিলেন। এই অস্তিত্ব কিন্তু তখনও তারা আবিষ্কারও করে ওঠেনি। তারা জাস্ট একটা ধারণা নেন যে কোষের বাইরে কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, এরপরে এই ব্যাপারটাকে নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করতে করতে বিজ্ঞানী প্রেফার 1877 খ্রিস্টাব্দে প্রপোজাল দেন যে যে জিনিসটা বাইরে থেকে আছে সেই জিনিসটা প্লাজমা মেমব্রেন। তিনি প্রথম প্লাজমা মেমব্রেন এই টার্মটা উচ্চারণ করেছিলেন। অর্থাৎ এই যে আজকে আমরা কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বলছি, তো এটা কিন্তু বিজ্ঞানী প্রেফারের মত। তো এরকম করে ধীরে ধীরে এর ইতিহাস এগাতে থাকে এবং 1895 খ্রিস্টাব্দে আর্নেস্ট ওভারটন নামক একজন সায়েন্টিস্ট এসে বলেন যে এই যে প্লাজমা মেমব্রেন এর কথা বলা হচ্ছে, এটা অধিকাংশটাই তৈরি হয়েছে লিপিড দিয়ে, লিপিড বা ফ্যাট। এই লিপিড বা ফ্যাটের গুরুত্ব কি, যখন আমরা এই কোষ পর্দা পড়বো তখনই বুঝতে পারবো এই লিপিড বা ফ্যাটের গুরুত্বটা কতটা। লিপিড বা ফ্যাট কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, পরে এটা নিয়ে আলোচনা করছি। আগে ইতিহাস সম্বন্ধে একটুখানি জেনে নিই, কেন এটা খুব দরকারি জিনিস। এরপরে ই গ্রটেন আর ই গ্রেন্ডেল, এরা দুজন লিপিড বাইলেয়ার সম্বন্ধে একটা ধারণা দিয়েছিল। লিপিড বাইলেয়ার ব্যাপারটা কি, এই যে একটু আগে বললাম না লিপিড বা ফ্যাট দিয়ে তৈরি, এটা দুটো স্তরে স্তরীভূত, এই ব্যাপারটা নিয়ে তারা প্রথম আলোচনা করেছিল। তো এই দুটো স্তরে যে স্তরীভূত, এরপরে একটা ধারণা তৈরি হয়ে যায় যে লিপিডের একটা না দুটো স্তর রয়েছে। একদম তার ঠিক 10 বছর পরে 1935 খ্রিস্টাব্দে যখন আমরা দেখি যে বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, উন্নত মাইক্রোস্কোপ তৈরি হয়ে গেছে, এই সময় ড্যানিয়েলি আর ডাবসন, এদের নাম আমরা প্রত্যেকেই জানি। তো হিউ ডাবসন আর জেমস ড্যানিয়েলি, এরা দুজন বাইমলিকুলার রিফ্লেক্ট মডেল এটা প্রপোজ করেন। এর আরেকটা বিখ্যাত নাম আছে, পরে আমরা আলোচনা করবো এই নিয়ে। তার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। লুক লাইক এ স্যান্ডউইচ যেমন আমরা স্যান্ডউইচ খাই না, সেই একদিকে পাউরুটি, একটা পাউরুটির মাঝখানে থাকে কিছু ভেজিটেবল,
যে স্যান্ডউইচ, সেই স্যান্ডউইচের মতন দেখতে একটা মডেল, স্যান্ডউইচ মডেল। এই ধারণাটা তখনই আসে যখন ধরে নাও যে আসে হচ্ছে এই ধারণাটা যে লিপিড বাইলেয়ার হয়ে থাকে। তো বিজ্ঞান জগতে একটা বিজ্ঞানী একটা ধারণা দিয়ে যায়, আর অন্য বিজ্ঞানী সেই ধারণাটাকে যদি কাজে লাগিয়ে দিয়ে একটা ভালো কোনো কাজ করে যায়, তাহলে এটা তো খুবই ভালো জিনিস। বিজ্ঞান জগতে এরকম হয়েই থাকে যে একজন একটা ধারণা দিচ্ছে, আর অন্য বিজ্ঞানী সেই ধারণাটাকে কাজে লাগিয়ে আরো মডিফাইড আরো কিছু জিনিসপত্র আমাদের সামনে তুলে ধরছে। এর ফলে আমাদের লাভটা কি হচ্ছে, যে আমরা যে জিনিসটা জানতে পারছি এটা ফিল্টার করা জিনিস জানতে পারছি, মানে একটা কোর কনসেপ্ট জানতে পারছি। সত্যি ব্যাপারটা খুব মানে একটা কুল কনসেপ্ট, কিন্তু যে একটা বিজ্ঞানী একটা জিনিস আবিষ্কার করলো, অন্য একজন বিজ্ঞানী সেই জিনিসটা একটা সঠিক ব্যাখ্যা দিয়ে গেল, ঠিক আছে, এবং সেই সঠিক ব্যাখ্যাটা আমরা জানার পরে আমরা আরো নতুন 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 থিওরি এখান থেকে বের করতে পারছি, ঠিক আছে, এবং নতুন নতুন কোশ্চেন বের করতে পারছি, যার জন্য নিটের মতন পরীক্ষাগুলোতে নতুন নতুন কনসেপ্ট নতুন নতুন জিনিসপত্র আসে। আমাদেরও মাথায় দেখবে সাধারণভাবে এই সমস্ত অনেক বিষয়বস্তু কিন্তু চলে আসে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা যত বেশি আলোচনা করব, তত বেশি আমাদের কনসেপ্ট কিন্তু বাড়তে থাকবে। তো তো এরপরে মোটামুটি 1959 খ্রিস্টাব্দে নাগাদ, 1959, এই সময়টাতে একজন বিখ্যাত বিজ্ঞানী জে.ডি. রবার্টসন, ইনি একটা দারুণ কনসেপ্ট দেন। তিনি বলেন যে পুরো পৃথিবীতে যত রকমের কোষ পর্দা আছে, যত রকম বলতে নিউক্লিয়াসের পর্দা, কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়ার পর্দা, কোষের বহিঃপর্দা, এবং কোষ মধ্যস্থ যে সমস্ত অর্গানলগুলো রয়েছে, কোষীয় অঙ্গাণু যাদেরকে বলা হয়ে থাকে, তাদের যে পর্দা, সেই পর্দাও একই মাপের হয়। অর্থাৎ এদের যে পরিমাপ, সেই পরিমাপ পার্থক্যমূলক নয়, একই মাপের হয়। এই একই মাপের পর্দা হওয়ার জন্য, এদের মাপ যেহেতু সমান, তাই জন্য এর নাম দেন ইউনিট মেমব্রেন মডেল, বা বাংলায় একে বলে একক পর্দা মতবাদ। এই মতবাদটা বিজ্ঞান জগৎকেই পরিবর্তিত করে দেয়। পরবর্তীকালে এই জিনিসটাকে কাজে লাগিয়ে অনেক তত্ত্ব আমাদের সামনে উঠে আসে। তো ইউনিট মেমব্রেন মডেল এর আরেকটা নাম পিএলপি মডেল নামেও পরিচিত এটা, কেননা ইউনিট মেমব্রেন মডেলে প্রোটিন, লিপিড আর প্রোটিন এই কনসেপ্টটা দেওয়া হয়। কেননা আগে থেকেই বলা হয়েছিল যে লিপিড তো বাইলেয়ার, তো লিপিড ন্যাচারালি দুটো আছে, ঠিক আছে, কিন্তু এটা জানা যায় পরবর্তীকালে যে না, ড্যানিয়েলিয়ার ডাবসনের যে থিওরি, যেটাকে বলা হচ্ছে বাই মলিকুলার রিফ্লেক্ট মডেল বা স্যান্ডউইচ মডেল, একটু আগে বললাম, সেই স্যান্ডউইচ মডেল এর যে স্যান্ডউইচ, এর যে পাউরুটির মতন অংশটা, সেটা প্রোটিন, এবং তার মাঝখানে ঢুকে আছে লিপিডটা। যেহেতু ড্যানিয়েল ডাবসনের মডেলটা প্রুভ হয়ে গেছিল, তাই কিন্তু রবার্টসন এই ইউনিট মেমব্রেন মডেলের ধারণা দিয়ে যেতে পেরেছিল। এরপরে 1972-তে বিজ্ঞানী সিঙ্গার আর বিজ্ঞানী নিকলসন এসে নিয়ে বাই মলিকিউলার রিফ্লেক্ট মডেলকে আরো বেশি ইন্টারেস্টিং এবং ত্রুটিহীন করে তোলেন। কেননা যদি চিন্তা করি, 1972 মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ অলরেডি আবিষ্কার হয়ে গেছে অনেক বছর আগে। 1939-এর নাগাদ নলা রুস্কা নামক দুজন সায়েন্টিস্ট ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করে দিয়েছে, এবং সেটা খুব পপুলার হয়ে গেছে, দেখা যাচ্ছে সবকিছু ভালোভাবে। যেটা কিন্তু 1935-এ ড্যানিয়েলিয়ার ডাবসন ঠিক মতন দেখতে পায়নি। তাদের ন্যাচারালি ইনস্ট্রুমেন্টের একটা অভাব ছিল, কিন্তু যখন রবার্টসন আসে তখনও খুব ভালোভাবে ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে। 1972 তো মানে রীতিমতন ভালো ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো এই অবস্থাতে যদি দেখি, তাহলে সিঙ্গার নিকলসন কিন্তু বেশি অপরচুনিটি পেয়েছে, এবং এতগুলো প্রিভিয়াস হিস্ট্রি তারা ঘেটে এসছে। তো ন্যাচারালি তাদের কনসেপ্টের মধ্যে কিন্তু আরো আধুনিকরণ থাকবে। বর্তমান দিনে পরবর্তীকালে তোমাদের মধ্যে কোনো ছাত্রছাত্রী বা যে সমস্ত ভিউয়ার্সরা দেখছেন, তাদেরকেও হয়তো সায়েন্টিস্ট হয়ে যাবে। তারা হয়তো সিঙ্গার নিকলসনের যে থিওরি, তার থেকে একটা ভালো কোনো কনসেপ্ট দিতে পারবে।
তো এরকম করে যে সেল মেমব্রেনের ইতিহাস সেটা এগাতে থাকলো, এবং আজ সেল মেমব্রেনের ইতিহাস অনেকটাই উন্নত মানের হয়ে গেছে। কিন্তু শুধু ইতিহাস জানলে আর হবে না, আমাদের এর সঙ্গে সঙ্গে সেল মেমব্রেনের গঠনটাও জানতে হবে, কারণ আমরা বিজ্ঞানের লোক, বিজ্ঞান সবসময় যুক্তি মানে। তো সেল মেমব্রেনের গঠন কেমন, এই নিয়ে দুটো মডেল খুবই প্রচলিত। একটা মডেলের নাম হচ্ছে বায়োমলিকুলার রিফ্লেক্ট মডেল বা স্যান্ডউইচ মডেল, আরেকটা মডেলের নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো প্রথমে আমরা আলোচনা করে নেব বায়োমলিকুলার রিফ্লেক্ট মডেল নিয়ে। এই বায়োমলিকুলার রিফ্লেক্ট মডেল ব্যাখ্যা করে যে লিপিড বাইলেয়ার কেমন ধরনের, এবং লিপিড বাইলেয়ারের সঙ্গে সঙ্গে এই প্রোটিন বাইলেয়ারটাও কেমন ধরনের। এই প্রোটিন বাইলেয়ার একে যদি আমরা দেখি, তাহলে লিপিডের উপরে এবং নিচে এরা অবস্থিত, লাইক স্যান্ডউইচ। আমি কথাটা বহুবার বললাম, স্যান্ডউইচ, ঠিক আছে। তো যেমন আমরা স্যান্ডউইচের মধ্যে, আমি এখানে একটা মানে আমার ইচ্ছা মতন সিঙ্গারার মতন একটা স্যান্ডউইচে গেছি, তো আশা করি খারাপ হয়নি দেখতে, ঠিক আছে স্যান্ডউইচটা। এবং সকাল সকাল স্যান্ডউইচ তেলে খেতে ইচ্ছা করে, তো সেই ভিত্তিতে স্যান্ডউইচ এটা একটা আমার এখানে তৈরি করা একটা বোনে একটা স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচটা যেমন করে আমরা দেখতে পাই যে একটা পাউরুটি যে কালো দিয়ে এটা এঁকেছি, সেটা হচ্ছে পাউরুটি, হ্যাঁ এটাই পাউরুটি, আমার তৈরি করা পাউরুটি, ঠিক আছে। এখানে যেহেতু আমি এঁকেছি জিনিসটাকে, তো এটা একটা স্যান্ডউইচ এর একটা মডেল, এর মধ্যে এইদিকে একটা পাউরুটি, ঠিক আছে। আর এই যে এইদিকে একটা কালো অংশ হচ্ছে, এটা হচ্ছে একটা পাউরুটি। আর দুটো পাউরুটির মাঝখানে যে তরকারি থাকে, এইটা হচ্ছে নীল রঙের যেটা এঁকেছি, এটা ভেজিটেবলস, ঠিক আছে। এর মধ্যে তরকারিগুলো ভরা আছে, কাঁচা বা রান্না করা, একটু কাঁচা পাতা টাতা দিয়ে তৈরি করা স্যান্ডউইচ, ঠিক আছে। শুনেই তো কেমন লাগছে যে খেতে ইচ্ছা করছে। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম দেখতে একটা স্যান্ডউইচ, ঠিক স্যান্ডউইচের মতন দেখতে, উপরের দিকে আছে প্রোটিন, নিচে একটা প্রোটিন, আর ঠিক তরকারিটা যেমন করে আছে, ভেজিটেবলসটা ঠিক তেমন করে লিপিড আছে, ঠিক আছে। তো কত সুন্দর একটা মানে কল্পনা, যে সাধারণ জিনিসের সঙ্গে বিজ্ঞানকে মিশিয়ে দেওয়া, ঠিক আছে। মানে এগুলো বিজ্ঞানীদের পক্ষে খুবই সহজে সম্ভব, যে তারা সাধারণ জিনিসকে অসাধারণ একটা রূপ দিয়ে দিতে পারে। তো একদম স্যান্ডউইচের মতন দেখতে জিনিসটা, তো এর নাম হলো স্যান্ডউইচ মডেল। আরে একটা নাম যে আমি বারবার করে বলছি, বাই মলিকিউলার রিফ্লেক্ট মডেল, এর মানে হচ্ছে বাই মলিকিউল, দুটো মলিকিউল রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে যেন ছড়িয়ে আছে, ছড়িয়ে থাকা মডেল। তো এর নাম তাই জন্য দেওয়া হয়েছে বাই মলিকিউলার রিফ্লেক্ট মডেল। 1935, মানে সালটা যদি চিন্তা করি, তাহলে গেলে এমন একটা সময়, যে সময়কে বলা হয়ে থাকে বিজ্ঞানের একটা কি বলবো পরিস্ফুটনমূলক সময়। এই সময়টাতে জীবন বিজ্ঞান একটা দারুণ জায়গায় পৌঁছে গেছে। 1925-এ, 1935-এ এই সমস্ত সময় শুধুমাত্র কিন্তু সেল মেমব্রেন নিয়ে কাজ হচ্ছে না, পরে আমরা জানতে পারবো এখানে ডিএনএ নিয়েও কাজ চলছিল, ঠিক আছে। ডিএনএ একটা কনসেপ্ট এখান থেকে উঠে আসে, যে গ্রিফিথ নামক একজন বিজ্ঞানী, তারপরে আসে অ্যাভেরি ম্যাকার্টি, তারপরে আছে হার্সে, চেজ, এই সমস্ত বিভিন্ন বিজ্ঞানী আছে যারা ডিএনএ নিয়ে কনসেপ্ট দিচ্ছিল এই সালের মধ্যেই। মানে বিজ্ঞান জগৎ একটা এই সময়টাতে না অন্য যুগ চলছিল জীবন বিজ্ঞানের। প্রচুর প্রচুর আবিষ্কার, প্রচুর প্রচুর নতুন নতুন তত্ত্ব এই সময় উঠে আসে। তো জীবন বিজ্ঞানের এই কনসেপ্টটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, বায়োমলিকুলার রিফ্লেক্ট মডেল। এই মডেল থেকে আমরা প্রচুর তথ্য কিন্তু তুলে উঠে পাই। এটা কি কি এমন জিনিস পাই আমরা এখান থেকে, এই মডেলটা কি আমাদের এমন ব্যাখ্যা করে থাকে, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। বায়োমলিকুলার রিফ্লেক্ট মডেল আমাদের সামনে তুলে ধরে যে প্রোটিনের দুটো লেয়ার দুদিকে আছে। দুদিক বলতে আমরা যদি কোষকে ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে কোষের কিন্তু দুটো দিক, দুটো আমরা সেলুলার ফ্লুইড এরিয়া দেখতে পাই। একটা এরিয়াকে বলা হয়ে থাকে এক্সটার্নাল সেলুলার ফ্লুইড। এক্সটার্নাল সেলুলার ফ্লুইড মানে
বাইরে থেকে যে বাইরের স্তরে যে ফ্লুইডটা আছে এক্সটার্নাল সেলুলার, বাইরে থেকে অবস্থানকারী, আর একটা যেটা নিচের থেকে দেখতে পাই তাকে বলা হয় থেকে ইন্টারনাল সেলুলার ফ্লুইড। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল সেলুলার ফ্লুইড। তাহলে আমরা এখানে দু রকম সেলুলার ফ্লুইড দেখতে পাচ্ছি, এক্সটার্নাল সেলুলার ফ্লুইড আর ইন্টারনাল সেলুলার ফ্লুইড। এই এক্সটার্নাল সেলুলার ফ্লুইড আর ইন্টারনাল সেলুলার ফ্লুইডের ঠিক মাঝামাঝি জায়গাতে অবস্থান করছে এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। বায়োমলিকুলার রিফ্লেক্ট মডেল ব্যাখ্যা করে যে এই প্লাজমা মেমব্রেনের এক্সটার্নাল ইন্টারনাল সেলুলার ফ্লুইডের ঠিক পরেই আছে হচ্ছে প্রোটিন লেয়ার, এক্সটার্নালের ঠিক কাছাকাছি আর ইন্টারনালের ঠিক কাছাকাছি। দুটো স্তরে স্তরীভূত হয়ে আছে প্রোটিন লেয়ার, লাইক এ ব্রেড, সেই ঘুরে স্যান্ডউইচ মডেল আছে, সেই ব্রেড। প্রোটিন আমরা প্রত্যেকেই জানি যে দানাদার আকার নিতে গেলে তাকে গ্র্যানিউলার প্রোটিন বলে। তাছাড়া অনেক রকম প্রোটিন হয়, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, অনেক রকম প্রোটিন হয়। এই প্রোটিন দিয়ে পুরো জায়গাটা তৈরি। এর ঠিক নিচের দিকে দুটো স্তরে লিপিড বাইলের অবস্থান করছে। শুধু প্রোটিনের দুটো স্তর না, কিন্তু লিপিডেরও দুটো স্তর রয়েছে, এবং লিপিডের স্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্তরের মধ্যে পড়লো। লিপিডের যে উপরের যে হেডটা আছে, যদি আমরা এখান থেকে ব্যাপারটাকে এইখানে চলে আসি তাহলে আরো ভালো বুঝতে পারবো যে লিপিডের যে উপরের, এই যে উপরে আমি যে গোল করে ডিপ করে রেখেছি এই জায়গাটা, ঠিক আছে, তো এই পার্টটা হচ্ছে মেনলি ফসফেট আয়ন দিয়ে তৈরি। ফসফেট আয়ন এর জন্য এর জায়গাটার নাম দেওয়া হয় ফসফোলিপিড ও স্পিন্ডল নামক এক ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি। ফসফোলিপিডের ফসফেটস আর স্পিন্ডল এই দুটো জিনিস নেগেটিভলি চার্জ, দুটোই কিন্তু নেগেটিভলি চার্জ। মানে এরা কিন্তু মানে ইলেকট্রোফিলিক টাইপের। ইলেকট্রোফিলিক হওয়ার জন্য এরা আবার হাইড্রোফিলিক হয়ে থাকে, অর্থাৎ এরা প্রত্যেকে জলাকর্ষী। এই যে অঞ্চলটা মানে প্রোটিন সহ উপরের যে লেয়ারটা রয়েছে যেটা ইলেকট্রোফিলিক লেয়ার, সেই লেয়ারটা কিন্তু প্রকৃতপক্ষে জলাকর্ষী। এরা জলকে আকর্ষণ করতে পারে, এরা প্রত্যেকেই জলাকর্ষী হয়ে থাকে। আর যদি নিচের লেয়ারটাতে আসি, মানে এই যে এখানে স্ট্যান্ড গুলো নেমেছে, যেটা এখানে আমি স্ট্যান্ডটা এঁকেছি এখানে, এটা মূলত তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে। আর ফ্যাটি অ্যাসিড জল বিরাগী হয়, অর্থাৎ এরা ইলেকট্রোফোবিক হয়ে থাকে। যেহেতু এরা নিজেরা ইলেকট্রোফোবিক, তাই এরা হাইড্রোফোবিক, অর্থাৎ এরা জলকেও আকর্ষণ করে না। তাহলে একটা এমন লেয়ার, যে লেয়ারটা ইলেকট্রোফিলিক আর ইলেকট্রোফোবিক দুটো পোল নিয়ে তৈরি, তাই এদেরকে শুধুমাত্র লিপিড বাইলেয়ার না বলে বাইপোলারও বলা যেতে পারে। একটা কোশ্চেন ছাত্রছাত্রীদের মধ্যে হয়, আমি প্রতি বছর পড়াতে গিয়ে জিনিসটা দেখি, স্যার এইখানে যে মাঝখানে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিভাবে মেনটেন হচ্ছে? গ্যাপটা আছেই বা কেন? হ্যাঁ, প্রথমত হচ্ছে এরা ইলেকট্রোফোবিক, তাই জন্য ন্যাচারালি একে অপরকে আকর্ষণ করে না, ধাক্কা মেরে রাখে, কোনো কাজই তো করবে না। তো ন্যাচারালি এরা তো ইলেকট্রোফোবিক, হাইড্রোফোবিক টাইপ। 2 নম্বর, এই যে স্ট্রাকচারটা মেনটেন, একটা জিনিসের যদি গঠনকে মেনটেন করতে হয় তাহলে কিছু তো একটা লাগবে। হ্যাঁ, আমি এখন আমার চেহারাকে মেনটেন করতে চাইছি, তো কি করবো? আমি কোনো একটা ভালো ক্রিম ট্রিম মাখবো আর চেহারাটা যে দেখা ঠিকঠাক থাকে। তো ঠিক তেমন করে আমাদের সেল মেমব্রেনের মধ্যে এরকম একটা জিনিস ঢোকানোই আছে, যে মানে প্রকৃতি এরকম সৃষ্টি করে দিয়েছে যে
আমাদের এই সেল মেমব্রেনের স্ট্রাকচারের মধ্যে কোনো চেঞ্জ ঘটে না, ঠিক আছে? তো যে কোলেস্টেরল, আমরা কথাটা শুনেছি নিশ্চয়ই, কোলেস্টেরল, সে কোলেস্টেরল এইখানে অবস্থান করে, এই জায়গাটাতে, এই অঞ্চলে কোলেস্টেরল থাকে, এই অঞ্চলটাতে, এই সমস্ত জায়গাতে কোলেস্টেরলের কিছু মলিকিউল দেখতে পাওয়া যায়। এই কোলেস্টেরল মলিকিউলগুলো থাকার জন্য, খুব বেশি না, যতটা মাত্রা থাকা প্রয়োজন ততটাই, এই কোলেস্টেরলের মলিকিউল থাকার জন্য না, এই যে স্ট্রাকচারটা, বাই এলেয়ার যে স্ট্রাকচারটা রয়েছে বা বাইপোলার যে স্ট্রাকচারটা রয়েছে, সেই স্ট্রাকচারটা মেনটেন হয়। যেমন করে আমি আপনাকে বললাম যে আমাদের চেহারাকে মেনটেন করতে গেলে ক্রিম লাগে, ঠিক এইখানে এইরকমই কাজ করা হচ্ছে এই কোলেস্টেরল লেয়ারটা। তো এই যে স্যান্ডউইচ মডেল বা বায়োমলিকুলার রিফ্লেক্ট মডেল, এই কনসেপ্টটা যখন বিজ্ঞান জগৎ পেল, তখন 1959 নাগাদ জিডি রবার্টসন এসে নিয়ে বললেন যে এই যে প্রোটিন রয়েছে, সেই প্রোটিনটা পৃথিবীর সমস্ত জায়গায় যে সমস্ত কোষ পর্দা দ্বারা গঠিত যে কোনো জীবিত উপাদান রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এর মাপ হচ্ছে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম এরও মাপ হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আর লিপিড বাইলেয়ারের একসাথে মাপ হচ্ছে 35 অ্যাংস্ট্রম। যেহেতু এখানে আমরা প্রোটিন, তারপরে লিপিড, তারপরে প্রোটিন পাচ্ছি, তাই এই মডেলটার নাম দেওয়া হয় পিএলপি মডেল। পিএলপি মডেল বইয়ে পড়তে গিয়ে মাঝে মাঝেই পাবে পিএলপি, পিএলপি নামটা প্রায়, পিএলপি মানে আর কিছুই না, প্রোটিন, লিপিড, প্রোটিন, ঠিক আছে? যতই আধুনিক মতবাদ তৈরি হয়ে যাক না কেন, আজও কিন্তু আমরা নস্টালজিক ভাবে এই মতটার সঙ্গে যুক্ত হয়ে আছি। এটা 1959 হয়েছিল, এবং যেহেতু সমস্ত কোষীয় অঙ্গাণু কোষের যে কোনো পর্দার ক্ষেত্রে এর মাপটা 20-35-20, তাই জন্য একে ইউনিট মানে একক বলে চিহ্নিত করা হয়। যেমন করে আমরা বলি না যে দূরত্বের একক হচ্ছে মিটার, সঙ্গে আরো আছে কিলো, হেক্টর, ডেকামি আছে, জানি তোমরা প্রত্যেকেই জানো এটা, মানে যেটা কোর ইউনিট যেটাকে বলা হয়ে থাকে। তো এই সমস্ত যে ইউনিটগুলো রয়েছে, ঠিক তেমন ধরনের একটা ইউনিট, ঠিক ইউনিটটাকে বলা হচ্ছে 20-35-20। এর মাপ যেহেতু একদম একক, পরিবর্তিত নয়, মানে এক কথায় অপরিবর্তিত, মানে খুব ভারী বাংলা বলে দিচ্ছি মাঝে মাঝে, পরিবর্তিত নয়, না পরিবর্তন নয় কথাটা বলা এরকম ঠিক না, অপরিবর্তিত, ঠিক আছে? তাই জন্য এর নাম দেওয়া হয়েছে ইউনিট মেমব্রেন মডেল। তো এরপরেই যে কনসেপ্টটা উঠে আসে 1972 সিঙ্গার আর নিকলসন এর যে মডেলটা, সেই মডেলটা না খুব গুরুত্বপূর্ণ একটা মডেল। তো আলটিমেটলি যে জিনিসটা আমরা জানলাম, সেটাতে কিন্তু সেল মেমব্রেনের আমরা তিনটা জিনিসের উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে পারি। এক হচ্ছে এর মধ্যে থাকা যে মেমব্রেন লিপিড, সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। মেমব্রেন প্রোটিন, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আর গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স সম্বন্ধে এখন পর্যন্ত বলিনি আমি, এবার গ্লাইকোক্যালিক্স আর কিছুই না, এই যে আমরা এখানে দুটো পয়েন্ট করে রেখেছি, ঠিক আছে, যে একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড, এদের দুজনকে মিলিত অবস্থায় গ্লাইকোক্যালিক্স বলা হয় থাকে। তো এদের কাজ কি কি এ নিয়ে আলোচনা করছি। তো কনসেপ্ট তারা 1972 নাগাদ, যে যদি ড্যানিয়েল রাবসন যে মডেলটা, এই মডেলটাকে আমরা ধরে এগাই, কেন কথাটা এলো সিঙ্গার নিকলসনের মাথাতে যে না, এই মডেলটার মধ্যে একটুখানি হতে গেলেও কোনো
অমিল পাওয়া যাচ্ছে, কিছু একটা ঘটনা ঘটছে যেটা একটু খটকা দিচ্ছে যে না এই মডেলটা একটুখানি হলেও ত্রুটিযুক্ত মনে হচ্ছে, তো এই কনসেপ্টটাকে এলো কোথা থেকে, মাথায় এলো কাম করে। তো এই ব্যাপারটা নিয়ে বলতে গিয়ে প্রথমে বলতে হয় যে জল যদি এখান দিয়ে ঢোকে আসে যদি এক্সটার্নাল সেলুলার ফ্লুইড থেকে ইন্টারনাল সেলুলার ফ্লুইডের দিকে, তাহলে প্রথম প্রবলেম কি হবে? প্রথম প্রবলেম দাঁড়াবে জল আসছে একদম, কোনো কথা নেই এখানে, কিন্তু হাইড্রোফিলিক পার্ট দিয়ে জল ঢুকে হাইড্রোফোবিক পার্ট দিয়ে জল ক্রস করে আবার হাইড্রোফিলিকে আসবে কেমন করে? আসতে তো পারবে না। এক্সটার্নাল সেলুলার ফ্লুইড এর ভিতর দিয়ে ইন্টারনাল সেলুলার এলিমেন্টে ইন্টারনাল সেলুলার ফ্লুইডের দিকে জল তো যেতেই পারবে না, বা ইন্টারনাল সেলুলার ফ্লুইড থেকে জল যদি বাইরে বেরোতে হয় সে বেরোতে পারবে না। তাহলে বড় সমস্যা তৈরি হয়ে গেল মডেলটার মধ্যে। সব ঠিক ছিল, কিন্তু এখান দিয়ে ওয়াটার ট্রান্সপোর্টেশনের যে ব্যাখ্যা, যে কনসেপ্ট, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তো এই জন্য এখানে তৈরি হলো ফ্লুইড মোজাইক মডেল। যেমন আমাদের বাড়িতে মোজাইক হয় না, তখন কি করা হয়, সিমেন্টের মধ্যে সিমেন্টের একটা গোলা দেওয়া হয়, মানে লিকুইড করে সিমেন্টকে ঢালা হয় প্রথমে কাঁচের একটা বেরিয়ারের মধ্যে, আমাদের ছিটা ফোটা পাথর ছিটিয়ে দেওয়া হয়, তারপরে মেশিন দিয়ে ঘষা হয়। প্রথমে থকথকে তল থাকে, তারপর সলিড হয়ে গিয়ে বাড়িতে আমাদের মেঝে যদি থকথকে হয় তাহলে পা দিলে পা তো কেটে যাবে, গিয়ে আটকে যাবে, হাঁটতে পারবো না, তো মেঝে শক্ত হয়ে যায়, কারণ সিমেন্ট বলে। ঠিক ওই যে এখন তৈরি হয় জিনিসটা, তখন যেমন ফ্লুইড তরল থকথকে থাকে, ঠিক আমাদেরও সেল মেমব্রেন ঠিক ওরকম ধরনেরই একটা তৈরি হওয়া উপাদান। বলছে লিপিড বাইলেয়ার সব থেকে বেশি আছে, 35 অ্যাংস্ট্রম, একটা একক জায়গাতে মানে অনেকটাই বেশি। তো এই 35 অ্যাংস্ট্রম লিপিড লেয়ারটা ছড়িয়ে আছে, যেটা আমরা একটু আগে এখানেও জানলাম। কিন্তু প্রোটিনের মলিকুলগুলো যেমন করে উপরে আর নিচে এইভাবে ছিল, সিঙ্গার নিকলসন বলছেন না এইভাবে থাকে না জিনিসটা। জিনিসটা ওই সেই যে মানে পড়ে থাকা পাথরের টুকরোগুলো যেমন ছিল মোজাইকের মধ্যে, ঠিক ওরকম করে ছিটা ফোটা হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে হচ্ছে এই পাথরটা। আমি খাবারের সঙ্গে তুলনা করতে ভালোবাসি, আমরা মোটামুটি ধরনের প্রত্যেকে এটা খেয়েছি। যেমন আমার তো খুব ফেভারিট এটা চকলেটটা, যেমন ধরুন যে আমরা ক্যাডবেরির একটা খাই না, ফ্রুটস অ্যান্ড নাটস নামে একটা চকলেট হয়, ক্যাডবেরি ফ্রুট অ্যান্ড নাট। তো এখানে ক্যাডবেরির যে লেয়ারটা অনেকটাই বেশি, আর তার মধ্যে ফ্রুট অ্যান্ড নাট ছড়িয়ে ছিটিয়ে থাকে। ক্যাডবেরি ফ্রুট অ্যান্ড নাট মডেলও একে বলতে পারি, মানে এটা আমার দেওয়া নাম, ঠিক আছে। বিজ্ঞানীরা তো মহান, এনারা দিয়েছিলেন ফ্লুইড মোজাইক মডেল, কিন্তু আমি বোঝার শুরুতে জন্য বলছি ক্যাডবেরি ফ্রুট অ্যান্ড নাট মডেল, ঠিক আছে। তো যেমন এটাকে বলেছিলাম স্যান্ডউইচ মডেল, ঠিক আছে, ক্যাডবেরি ফ্রুট অ্যান্ড নাট মডেলও বলতে পারি এটাকে। তো এই ফ্রুট অ্যান্ড নাটস এর মতন ব্যাপারটা, ঠিক আছে, যে ক্যাডবেরির মধ্যে ফ্রুট অ্যান্ড নাট ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক তেমন করেই লিপিডের উপরে প্রোটিনগুলো না ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো কোনো প্রোটিন এরকম করে নিচের দিকে টিউবের মতন নেমে গেছে, ইন্টিগ্রাল প্রোটিন বলছি। কোনো কোনো প্রোটিন গেথে গেথে আছে, পুরো এপার থেকে ওপারে যায়নি, তাকে বলছি পেরিফেরাল প্রোটিন। তো এরকম ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে। তারপরে এখানে তো দেখতেই পাচ্ছ, এগুলো আমি এখানে এঁকেছিলাম, এখানে আঁকেনি, এখানে এঁকেছিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে যে এটা কোলেস্টেরল লেয়ার, যেটা সেলের যে লিপিড এর যে গ্যাপ এবং স্ট্রাকচারটাকে মেনটেন করছে। আর প্রোটিনের সঙ্গে যদি গ্লাইকোজেন লেগে থাকে তখন তাকে বলা থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সঙ্গে যদি গ্লাইকোজেন লেগে থাকে তখন তাকে বলা থাকে গ্লাইকোলিপিড। দুটোকে একসঙ্গে গ্লাইকোক্যালিক্স বলা হয়ে থাকে। এই জন্য প্রোটিন এবং লিপিড দুটোই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণ যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলো যতটা না জল টানতে পারে, গ্লাইকোজেন যুক্ত লিপিড এবং গ্লাইকোজেন যুক্ত প্রোটিন এরা কিন্তু সুপার এলিমেন্ট হিসেবে কাজ করে থাকে। এবং এইখানে যে ব্যাখ্যাটা আমরা দিতে পারছিলাম না, এখানে সেই ব্যাখ্যাটা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় বা দেওয়া যায়, যে যদি জল বা কোনো উপাদান এপার থেকে ওপারে যেতেই হয়, তা হতে গেলে সে ইন্টিগ্রাল প্রোটিন দিয়ে ক্রস করে চলে আসতে পারবে
যে কোনো আয়ন, যে কোনো জলীয় উপাদান, যে কোনো রকম এলিমেন্ট যা ইলেকট্রোফিলিক, তারা অনায়াসে ইন্টিগ্রাল প্রোটিনটা ক্রস করে চলে আসতে পারবে। ইন্টিগ্রাল প্রোটিনের একটা নাম হয় ট্যানেল প্রোটিন। যেমন ধরুন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্যানেল লাগে না, সেই ট্যানেলের মতন প্রোটিন, ট্যানেল প্রোটিন বলা হয় থাকে। ট্যানেল প্রোটিন থাকে এখানে, ট্যানেল লাইক ট্যানেল, ট্যানেল প্রোটিনও বলে। তো এই ইন্টিগ্রাল প্রোটিনতে যাওয়া আসা করতে পারে জলের অণু, এবং সে এক্সটার্নাল সেলুলার ফ্লুইড থেকে অনায়াসে ইন্টারনাল সেলুলার ফ্লুইডে চলে আসতে পারবে। তো এইরকম করে কিন্তু অনায়াসে উপাদান যাওয়া আসা করতে পারবে। এই মডেলটা, ফ্লুইড মোজাইক মডেলটা তা ব্যাখ্যা করে। এবং আমি যে এখানে ইন্টিগ্রাল পয়েন্ট এখানে এঁকেছি না, শুধু এখানেই না, যে কোনো জায়গায় যেতে পারে এবং তারা শিফট করতে পারে। এটা তো 2D স্ট্রাকচার, 3D স্ট্রাকচারও হয়। এর 3D স্ট্রাকচার বোর্ডে আঁকাটা কষ্টকর ব্যাপার, ঠিক আছে? আঁকা যাবে না তা বলছি না, প্রচুর সময় লাগে। অবশ্যই সেটা নিয়ে কোনো সময় আলোচনা করবো আবার অন্য কোনো টপিকে। তো এইখানে কিন্তু প্রোটিন লেয়ারটা যাওয়া আসা করতে পারে, তাই জন্য ফ্লিপ ফ্লপ মডেলও বলা হয় তাকে। ফ্লিপ ফ্লপ করতে পারে, যাওয়া আসা করতে পারছে, তাই এর একটা নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ মডেল। তাহলে আমার দেওয়া একটা নাম হচ্ছে ফুট অ্যান্ড নাট মডেল, ঠিক আছে? এর বিজ্ঞানীরা বলছেন ফ্লুইড মোজাইক মডেল, বা এর একটা নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ মডেল, যেহেতু এটা যাওয়া আসা করতে পারছে। তো এই হলো সেল মেমব্রেনের স্ট্রাকচার। যদি পুরো ভিডিওটা দেখে থাকো, তা হতে গেলে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের এই কনসেপ্টটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি অনলাইন ক্লাস দিয়ে থাকি, আমার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারো।